রহস্যবৃত্তের 24তম এপিসোডে পরিচিত কণ্ঠে সাথে আছি আমি বিপ্লব। আজকের ঘটনাটি যিনি পাঠিয়েছেন তিনি ইতিপূর্বে যেসব ভৌতিক ঘটনা পাঠিয়েছিলেন সেগুলো আপনাদের মন জয় করেছিল এবং অনেক সাড়া পেয়েছিলাম। তাই এবারও আমরা চেষ্টা করেছি তার কাছ থেকে নতুন এক রহস্যময় অভিজ্ঞতা সংগ্রহ করার। রহস্যবৃত্তে প্রকাশিত সমস্ত অমীমাংসিত এবং ভৌতিক ঘটনা শুনতে এবং আগামীর আপডেট পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গে থাকুন আরও ভয়ঙ্কর ও রহস্যময় ঘটনার সম্মুখীন হওয়ার জন্য। কথা না বাড়িয়ে চলুন তবে শুরু করা যাক আজকের ঘটনা। জাফর আলীর আত্মা, লেখায় শ্রদ্ধেয় প্রিয়রঞ্জন ভট্টাচার্য। বিশ্বাস করা বা না করা আপনার ব্যাপার। আমার বর্তমান বয়স 60 বছর। জীবনের বহু স্মৃতি জমেছে, কিন্তু কিছু স্মৃতি থাকে যেগুলো সময়ের সঙ্গে সঙ্গে ঝাপসা হয় না, উল্টো যতই সময় গড়ায় ততই যেন গাঢ় হয়ে ওঠে। এমন এক ঘটনা আজ শোনাতে যাচ্ছি যা শুনেছিলাম আমার দাদুর মুখে। আমি তখন 17 কি 18। মায়ের সঙ্গে গিয়েছিলাম আমার মামা বাড়িতে, মুর্শিদাবাদের প্রত্যন্ত গ্রাম চণ্ডীপুরে। ছোটখাটো গ্রাম, গ্রামে বিদ্যুৎ তখনও আসেনি। সন্ধ্যায় কপির আলোয় ইজি চেয়ারে বসে দাদু তার হুকুর ধোয়া ছাড়ছিলেন। আমি পাশে বসে গল্প শুনতে চাইতেই উনি খানিকক্ষণ চুপ করে থাকলেন। তারপর বললেন, তুই ভূতের গল্প শুনতে চাস? একটা সত্যি ভূতের গল্প শুনবি? আমার নিজের কর্মজীবনে ঘটে যাওয়া একটা সত্যি ঘটনাই তবে বলি, শোন। আমি উত্তেজনায় মাথা নাড়ালাম। তারপর যা বললেন তা আজও মনে পড়লে আমার হাত পা ঠান্ডা হয়ে আসে। দাদু বলতে শুরু করলেন, 1948 সালের কথা। আমি তখন ডাকপিয়নের কাজ পাইনি, বেশি দিন হলো। প্রথমে আমি কাজ শুরু করি মালদা জেলার আলমপুর বলে একটি গ্রাম আছে সেখানে। সেই গন্ডক গ্রামের এক পোস্ট অফিসে বর্ষাকাল, আকাশ ভরা ঘন কালো মেঘ। দূর দূর গ্রামে আমায় যেতে হতো হেঁটেই চিঠি বিলি করতে। একদিন বহরমপুর থেকে ফিরছিলাম হেঁটে হেঁটে। সময় বাঁচাতে চণ্ডীপুরের পুরনো মুসলিম কবরস্থানের পাশের রাস্তা ধরে চলছি। গ্রামের এই রাস্তা নিয়ে নানা রকম লোককথা আছে। লোকজন ভাবে জায়গাটা নাকি অশুভ। অবশ্য একথা লোকমুখে পরে জেনেছিলাম। তখন সন্ধ্যা গড়িয়ে রাত নেমেছে, আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে। মাথার উপর বিশাল শিমুল গাছের ডাল বাতাসে দুলছে। কাদা জল ভরা পথ, আর আমি হেঁটে চলছি একা। ব্যাগে তখনও আমার একখানা চিঠি, জাফর আলী মণ্ডল নামের এক লোকের। ঠিকানাটা ওই কবরস্থানের পাশ দিয়ে যাওয়া এক গ্রামের। আমি হাঁটছি, হঠাৎ অনুভব করলাম আমার পেছন পেছন কেউ একজন হাঁটছে। পেছন ফিরেই দেখি কেউ নেই। জলকাদায় হাঁটলে যেমন ঝপ ঝপ করে আওয়াজ হয়, ঠিক ওই রকম 2 বার ঘটল এমন ঘটনা। শব্দটা থেমে যায় যখন আমি থামি, আবার ঠিক শুরু হয় যখন আমি চলা শুরু করি। লক্ষ্য করলাম যখনই থামছি একটা শীতল হাওয়া বয়ে যাচ্ছে আমার পেছন থেকে। আমার গা শিরশির করে উঠল। ঘন ঘন বিদ্যুতের সঙ্গে বিশাল শব্দে মেঘ ডাকছে। কাছেই বিকট শব্দে একটা বাজ পড়ল। পথ জনমানব শূন্য। এমন সময় যেন কে একজন আমার কানের পাশে বলল, ও ডাকবাবু, আমার চিঠিখানা কই? আমি চমকে পিছনে ফিরে তাকালাম। কই কই কাউকে তো দেখছি না, কেউ তো নেই। মনে সাহস এনে ভাবলাম পিয়নের কাজ করতে গেলে এত ভয় পেলে চলে না। আবার বিদ্যুৎ চমকালো, আর সেই আলোয় এক পলকে আমি দেখলাম একটা ছায়া মূর্তি। সারা গায়ে
জ্বলে পচে যাওয়া মানুষের মতো চোখ দুটো উপরে ঝুলছে, ঠোঁট চেরা বিশাল হা করা। আমার আবার মুখ দিয়ে কোনো আওয়াজ বেরোলো না। পা যেন জমে গেছে, শুধু অনুভব করলাম আমার ঘাড়ের কাছে নিঃশ্বাস পড়ছে, ঠান্ডা দুর্গন্ধযুক্ত নিঃশ্বাস, পচা মাংসের মতো গন্ধ। ঠিক তখনই কবরস্থানের পাশের মসজিদ থেকে বেরিয়ে এলো এক ফকির গোছের বৃদ্ধ। তিনি দেখে চিৎকার করছেন, খবরদার খবরদার জাফর, খবরদার, এবার তোকে বাঁধতে হবে দেখছি। বৃদ্ধ মানুষ, মাথায় ঝাঁকড়া চুল, কাঁধে গামছা, মাথায় ছাতা, আর ছাতার বাঁকানো বাট থেকে একটা চৌকা লণ্ঠন ঝুলছে, ডান হাতে তার লাঠি। বললেন, আমি ঠিক বুঝতে পেরেছি, জাফরেরই ছায়াটা মনে হলো। তা আপনি কে? এমন ঝড় বাদলের রাতে একা এই পথে কোথায় যাচ্ছেন? আমি বললাম, আমি ডাক পিয়ন, নতুন কাজে যোগ দিয়েছি। সব বাড়ি, রাস্তা আর সব অঞ্চলের মানুষজনকে এখনো ভালো মতো চিনি না, তাই খুঁজে খুঁজে চিঠি বিলি করতে আমার দেরি হয়ে গিয়েছে। এখনো আমার কাছে একটা চিঠি বাকি। চিঠিটা কি নামে? আমি বললাম, জাফর আলী মণ্ডল। সঙ্গে সঙ্গে বৃদ্ধের মুখ যেন কেমন হয়ে গেল। লণ্ঠনের মৃদু আলোয় বেশ চিন্তিত দেখালো বৃদ্ধকে। তিনি বললেন, ওই চিঠিখান আমায় দিয়ে দেন, না হলে আপনি ফেরার পথ পাবেন না। আমি যেন তখন থরথর করে কাঁপছি, একটা ঘুরে আছি। আমি বললাম, এই চিঠিখানা তো জাফর আলীর। বৃদ্ধ বললেন, কোনো চিন্তা নেই, জাফরের সব চিঠি আমিই নেই। তার কথা শুনে ব্যাগ খুলে ওই নামের চিঠিটা বের করে দিলাম ফকির বাবার কাছে। দেখি ছায়ামূর্তিটাকে সম্পূর্ণ দেখা গেল না বটে, তবে কেউ যেন হাত বাড়িয়ে ফকির বাবার কাছ থেকে নিয়ে নিল সেই চিঠিটা। চিঠিটা হাতে নিয়ে তার পচা মুখটা আবার প্রকট হলো, যেন তার সেই বিভৎস মুখটা এক অদ্ভুত শান্তিতে ভরে উঠল। বিদ্যুৎ চমকালো, আর সেই আলোয় দেখা গেল সে আস্তে আস্তে মিলিয়ে গেল কুয়াশার মধ্যে। একটা কবরের একটা অংশে গিয়ে মাটির সঙ্গে একাকার হয়ে গেল। আমি হাঁপাতে হাঁপাতে বৃদ্ধের সাথে মসজিদের ছাউনি দেওয়া চাতালে বসে পড়লাম। বৃদ্ধ বললেন, এই হলো জাফর আলী। আমি তো অবাক, এ তো জীবিত কেউ নয়। বৃদ্ধ একটু হাসলেন, তারপর বললেন, না, এ মারা গিয়েছে অনেক আগে। মায়ের চিঠির জন্য অপেক্ষা করে। এমন আত্মারা শান্তি পায় না যতক্ষণ না শেষ আশা পূর্ণ হয়। তুমি আজ যত তাড়াতাড়ি পারো বাড়ি ফিরে যাও। এই নাও, এই পুঁথির মালাটা সঙ্গে রাখো। এই বলে এক গ্লাস জলে কি সব বিড়বিড় করে মন্ত্র বলে আমার হাতে গ্লাসটি দিয়ে বললেন, খেয়ে নাও। আমার ততক্ষণ গলা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছে। বৃদ্ধ বললেন, আর কোনো ভয় নেই, কাল তো তোমার ছুটির দিন, কাল এসো। এখন পর পর 3 দিন তোমাকে আমার কাছে, আমার এখানে আসতে হবে। আমি ছেড়ে দেব তোমায়। কাল এসো, আমি তোমার সব ঘটনা খুলে বলবো। তুমি নিশ্চিন্ত মনে যাও, তোমার আর পথে কোনো ভয় নেই। সারা রাত ঘুম হলো না। ভোর রাতে কখন একটু ঘুমিয়ে পড়েছিলাম তাও জানি না। তবে আশ্চর্যের বিষয়, বৃদ্ধের হাত থেকে ওই পুঁথির মালাটা নেবার পর থেকে কেমন জানি শরীরটা বেশ ঝরঝরে লাগছিল। আমার দুর্বলতাও বেশ অনেকটাই কেটে গেছিল। পরদিন সকালে আবার গেলাম ওই কবরস্থানে বৃদ্ধের কাছে। বৃদ্ধ সবে নামাজ শেষ করে আমায় দেখে হাসি মুখে বাইরের চাতালে একটা মাদুরি বিছিয়ে আমায় বসতে বলে আমার পাশে নিজেও বসলেন। দেখলাম কবরের উপর রাখা চিঠিটা তখনও ভিজে রয়ে গেছে। সেদিনই জানলাম জাফর আলী সম্পর্কে। সেদিন ওই বৃদ্ধ যে কাহিনী আমায় বর্ণনা করলেন তা মোটেও ভোলার মতো নয়। বৃদ্ধ বললেন, জাফর আলী আদতে মালদার আজিমগঞ্জের চৌড়িগাছা বলে একটা স্টেশন আছে, তার কাছেই ধনির কান্দা বলে যে একটি ছোট্ট গ্রাম
গ্রাম আছে সেখানের বাসিন্দা। ওর নিজের বলতে একমাত্র অতি বুড়ি মা ছাড়া আর কেউ নেই। ছোটবেলা থেকেই লেখাপড়া বিন্দু মাত্র শেখেননি জাফর আলী। পেটের টানে যে করেই হোক জাফর চলে আসে এখান থেকে পাশের গা কাদাপাড়া, সেখানে লোকের বাড়ি ঘুরে ঘুরে জঞ্জাল পরিষ্কার, ধান রোয়া, ঘর ছাওয়া, যখন যেটা পেত সেটাই করত। আর থাকতো রাস্তার পাশে একটা ঝুপড়ি বানিয়ে। জাফরের ব্যবহারটা ছিল খুব ভালো। যে যখন যে কোনো কাজের জন্যই হোক ডাকতো, ওর মুখে কখনো না ছিল না। এভাবেই প্রতি মাসে মাসে কষ্ট করে তার মাকে কিছু টাকা পাঠাতো। কিন্তু মাস দুয়েক আগে যে ভীষণ ঝড়টা হলো, ওই ঝড় বৃষ্টির রাতে যে গাছের নিচে ঝুপড়ি বেঁধেছিল জাফর আলী, সেই গাছের একটা মোটা ডাল ভেঙে পড়ে ওর ঝুপড়ির উপর, আর ঝুপড়ি চাপা পড়ে মারা যায় জাফর আলী। এলাকার লোকজন কোনো মতে ওকে এনে গড় দেয়। সত্যি বলতে কি, আমি উপরওয়ালার দোয়ায় একটু আধটু জিনপরিদের বশ করার ফিকির জানি। জাফরকে দাফন করার দিন তিনেক বাদেই বুঝতে পারলাম যে ওর আত্মা মুক্তি পায়নি। ও এই কবরস্থানেই ছটফট করছে। আমি তখন আমার কেরামতি দিয়ে ওকে একদিন বশ করলাম। আমি বুঝতে পেরেছিলাম যে ওকে যদি বশে না রাখা যায়, ও কিছুদিন বাদে বিরক্ত হয়ে মানুষের ক্ষতি করতে আরম্ভ করবে। তারপর ওকে বশ করে ওর কাছ থেকে সব জানতে পারি। ওর মায়ের জন্য ও খুব কষ্ট পাচ্ছে। প্রতি মাসে মাকে টাকা পাঠাতে না পারলে ওর মায়ের যে চলবে না। মায়ের টানেই ওর মুক্তি ঘটেনি আজও। ও আমার কাছে খুব কাকুতি মিনতি করতে লাগলো। বাধ্য হয়ে আমি ওর আত্মা যাতে মানুষ রূপ ধারণ করে কাজ করতে পারে তার ব্যবস্থা করে দিলাম। তবে ওকে দিয়ে কসম করিয়ে নিলাম ও যেন কোনো মানুষের কখনো ক্ষতি না করে। জাফর রাজি হয়ে গেল। মায়ের অনেক বয়স, আর যে কটা দিন বাঁচবে মাকে যেন না খেয়ে কষ্ট পেতে না হয়। আর সেদিনের পর থেকেই কেউ জানে না ও ভোর হলেই মানুষ রূপ ধরে চলে যায় দূরের কোনো এক গ্রামে। সারাদিন কাজকর্ম করে যেটুকু টাকা পয়সা পায় আমাকে এনে দেয়, আর আমি সেই টাকা ওর মায়ের নামে মানি অর্ডার করে দেই। ওর মাকে চিঠি লিখে দেই আমি। ওর বৃদ্ধা মা গ্রামের কাউকে দিয়ে চিঠি লিখে পাঠায়। তোমার আগে যে পিয়ন ছিল সে সব জানতো, তাই জাফরের নামে চিঠি এলেই ও আমাকে দিয়ে যেত। আর কেউ জানে না এই কথা। হঠাৎ বুকের ব্যথায় তোমার আগের ডাক পিয়ন মারা যায়, তাই আর এই বিষয়ে কেউ জানতে পারেনি। তুমি কাজে নতুন এসেছো, তুমি এবার সবটুকুই জানলে। এবার থেকে জাফরের নামে কোনো চিঠি এলে আমার কাছেই দিয়ে যেও। আমি ওকে পড়ে শুনিয়ে কবরের উপর রেখে দেব। এতে ওর আত্মা কিছুটা হলেও তৃপ্তি পায়। তবে আমি আমার বিদ্যায় জেনেছি ওর মাও বেশি দিন আর বাঁচবে না। ওর মায়ের টানেই জাফরও মুক্তি পাচ্ছে না। ওর মায়ের ইন্তিকালের সময় এসে গেছে, আর সেই দিন থেকে জাফরও কবরে শান্তিতে ঘুমাতে পারবে। এবার অনেক দিন মায়ের চিঠি পায়নি বলে ও এই ঝড় বাদলের দিনেও খুব উতলা হয়ে উঠেছিল। ও চাইলেই গতকাল রাতে তোমার ক্ষতি করতে পারত, কিন্তু ও কারোর কোনো ক্ষতি করে না। সেই ঘটনার পর থেকে আমি কবরস্থানের পথ বহুবার বহু রাতেও ব্যবহার করেছি, কিন্তু আশ্চর্য, সেই রাতের পর আর একদিনের জন্য জাফরের ছায়া আমি দেখিনি। বরং যখনই ওই রাস্তা দিয়ে এসেছি, একটা মোটা কালো কুকুর যেন পাহারা দিয়ে নিয়ে আসতো। আমার ওই কবরস্থানের পাশ দিয়ে চলাফেরা করতে মোটেও ভয় লাগেনি আর কোনোদিন। ঘটনাটা বলতে বলতে হঠাৎ দাদু থেমে গেলেন। আমি জিজ্ঞেস করলাম, তারপর থেকে জাফরের চিঠি তুমি কি ওই বৃদ্ধকেই দিয়ে দিতে? দাদু খানিকক্ষণ চুপ করে বললেন, হ্যাঁ, তবে আমায় বেশি দিন চিঠি পৌঁছে দিতে হয়নি। ওই
মাস আষ্টেক বাদে একদিন জাফরের চিঠি নিয়ে দিলাম সেই বৃদ্ধের হাতে। বৃদ্ধ চিঠি খুলে পড়ে আমায় জানালো, গ্রামের একজন চিঠি লিখে জানিয়েছেন গত সপ্তাহে শুক্রবার সন্ধ্যায় জাফরের মা মারা গিয়েছেন। জাফর যেন একবার গ্রামের বাড়ি আসে। এবার বৃদ্ধ একটু মুচকি হেসে বললেন, জাফর আর কোথাও যাবে না, এবার সে শান্তিতে কবরে ঘুমাবে। আমিও তখন চুপ হয়ে গিয়েছি। সেদিন বেশি বিলি করার চিঠিও ছিল না আমার কাছে। গেছিলাম গ্রামের শেষের মালিপাড়ায়, সেখান থেকে এক গোছা রজনীগন্ধা কিনে ফেরার পথে জাফরের কবরের উপর রেখে প্রার্থনা করছিলাম, জাফর তোমার আত্মার শান্তি হোক। আবার খানিকক্ষণ চুপ থাকার পর দাদু শুরু করলেন, আমাদের অনেক ভুল ধারণা আছে। সব আত্মা সবসময় খারাপ হয় না। সব আত্মা মানেই নিষ্ঠুর বা খারাপ নয়। ওরা যখন বহু চেষ্টা করেও ওদের প্রিয়জন বলো বা অসমাপ্ত কাজ বলো তার ধারে কাছে আর আগের মতো করে পৌঁছাতে পারে না, তখন মানুষকে ঠিক মতো বোঝাতে না পেরে ওরা ক্ষিপ্ত হয়ে ওঠে। ওদের জগৎটা আলাদা আর মানুষের জগৎটা আলাদা। এই মনুষ্য জগতে মায়ার টানে বা কোনো কারণে ওরা আটকে পড়লে বড় কষ্ট পায়। ওরাও চায় ওদের জগতে ফিরে যেতে, কিন্তু না পারলে ওরা রেগে ওঠে। তারপর বহু বছর কেটে গেল, চাকরির মেয়াদও শেষ হলো। সেই গ্রাম ছাড়ার আগে আবার গিয়েছিলাম ওই কবরস্থানে শেষবারের মতো। সেবার 2 গোছা রজনীগন্ধা নিয়ে 1 গোছা রেখেছিলাম জাফরের কবরের উপর, আর 1 গোছা রেখেছিলাম সেই বৃদ্ধ ফকিরের কবরে। আমি তখন অবাক চোখে, ভাবুক চোখে জানালার দিকে চেয়ে থাকা দাদুর দিকে তাকিয়ে। বাইরে তখন অঝোর ধারায় বৃষ্টি। এই ভয়ানক কাহিনী কেমন লাগলো তার নিচে কমেন্টে জানান। আপনি কোথা থেকে দেখছেন, আপনার এলাকায় ঘটে যাওয়া ভয়ঙ্কর বা অস্বাভাবিক কোনো অভিজ্ঞতা থাকলে আমাদের জানাতে পারেন। আমরা সেই গল্পকে তুলে ধরব রহস্যবৃত্ত এর পরবর্তী ভিডিওতে, আপনার নাম সহ বা গোপনে। আমরা চাই আপনাদের মধ্যেই কারো বাস্তব জীবনের অজানা অন্ধকারে ঢাকা ভয়ের সেই গল্পগুলো যেন এই চ্যানেলের মাধ্যমে পৃথিবীর সামনে আসে। আগামী পর্বে আপনি হতে পারেন সেই কাহিনীর কেন্দ্রবিন্দু। সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ভয় আর রহস্যের প্রতিটি অধ্যায়ের সাক্ষী হন।